17 এপ্রিল গোটা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে সেলিব্রেট করা হচ্ছে, যাতে ব্লিডিং প্রবলেম রিলেটেড যত অসুখ রয়েছে সেই নিয়ে মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানো যায়, মানুষজনকে সতর্ক করা যায়। এবার চলুন আমরা এগিয়ে যাই আমাদের আজকের খবরগুলোর দিকে। প্রথম আপডেট রয়েছে ভারত ও আমেরিকাকে নিয়ে। আপনাদের মনে আছে আমরা কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান ভারত যাত্রায় আসছেন। এখানে উনি ভারতের এনএসএ অজিত ডোভাল স্যারের সাথে কিছু মিটিং করতেন, আর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ওনার সাক্ষাৎ শিডিউল করা ছিল। কিন্তু আগের দিন খবর বেরিয়ে এসছে ইসরায়েল ইরান টেনশনের জন্য জ্যাক সুলিভান স্যার নিজের ভারত যাত্রা ক্যান্সেল করে দিয়েছেন, আর যতক্ষণ না ইরান ইসরায়েল সিচুয়েশন ঠিক হচ্ছে ততক্ষণ তিনি ভারতে আসবেন না। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ হয় দেশের সিকিউরিটিকে নিয়ে স্ট্র্যাটেজি বানানো, ইন্টারনাল এবং এক্সটার্নাল থ্রেটসকে নিয়ে নিজের সরকারের হেড মানে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে উপদেশ দেওয়া, এমার্জেন্সি প্ল্যানিং করা, ট্যাকটিক্যাল অপারেশনের ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক এবং সেনসিটিভ ইস্যুর ওপর প্রপার থ্রেট অ্যাসেসমেন্ট করা। এই সমস্ত কাজ যে কোনো দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের হয়ে থাকে। এখন যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা ডিরেক্টলি ইনভলভ রয়েছে, এক্ষেত্রে আমেরিকার এনএসএর পুরো নজর এই সময় হঠাৎ করে মিডল ইস্টের দিকে ডাইভার্ট হয়ে গেছে। এর জন্য তিনি ভারত যাত্রাকে আপাতত ক্যান্সেল করে দিয়েছেন। দ্বিতীয় আপডেট রয়েছে বিশ্বজুড়ে টপ 10 এয়ারপোর্টকে নিয়ে, যেখানে ভারতে এন্ট্রি নিয়েছে। আসলে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল আগের দিন 2023-এর জন্য বিশ্বের টপ 10 ব্যস্ততম এয়ারপোর্টের একটা লিস্ট জারি করেছে। মানে কোনো এয়ারপোর্টে টোটাল কত প্যাসেঞ্জার আগের বছর ফ্লাই করেছে সেই ভিত্তিতে টপ 10 এয়ারপোর্টকে র্যাঙ্কিং দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই লিস্টে টপে রয়েছে আমেরিকার আটলান্টা এয়ারপোর্ট, যেটা 2023 সালে 10 কোটি 46 লক্ষ প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করে। সেকেন্ড নাম্বারে রয়েছে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই এয়ারপোর্ট, যেটা 2023 সালে 8 কোটি 69 লক্ষ প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করে। তৃতীয় স্থানে আবার আমেরিকার ডেল্লাস ফোর্ট ওয়ার্থ এয়ারপোর্টের নাম ছিল। এখন ভারতের কথা বললে ভারতের র্যাঙ্ক ছিল 10। ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই র্যাঙ্কিং এ শামিল হয়েছে। আর আগের বছর 2023-এ এই এয়ারপোর্ট 7 কোটি 22 লাখেরও বেশি প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করেছে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও পাকিস্তানকে নিয়ে। দুদিন আগে আপনাদের বলেছিলাম পাকিস্তানের লাহোরে কিছু আননোন গানম্যান সরবজিৎ সিং এর হত্যাকারী আমির সারফারাজ তাম্বাকে দিনের আলোয় অ্যাসাসিনেট করেছিল। এখন এই ঘটনাটা নিয়ে পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার মহসিন নাকভি এই ঘটনার অভিযোগ ভারতের ওপর তুলেছে। মহসিন নাকভি একটা প্রেস কনফারেন্সের দরুন এই পুরো ঘটনার দোষ ভারতের ওপর চাপিয়ে বলে আমির সারফারাজকে মোটর সাইকেলে থাকা দুজন আরোহী অ্যাটাক করেছিল। মানে দুজন আননোন গানম্যান ছিল যারা এটা করেছে। উনি বলেন দুজন ঘরের কলিং বেল বাজায়, আর যখন আমির সারফারাজ বাইরে বেরিয়ে আসে তখন তার ওপর হঠাৎ করে হামলা করা হয়। উনি বলেন প্যাটার্ন দেখে তো এটাই মনে হচ্ছে এই কাজ ভারতেরই, কারণ এছাড়া ভারত আরো 4 হত্যার পেছনে রয়েছে। সবাই তদন্ত কমপ্লিট হওয়ার অপেক্ষায় রয়েছে, আর তারপরই কোনো স্টেটমেন্ট দেবে। এরই সাথে পাকিস্তানের সরকার আমির সারফারাজের হত্যার কেস পুলিশের থেকে ট্রান্সফার করে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও চায়নাকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী আগের দিন চায়না লাদাখ এলএসি থেকে কিছু কিলোমিটারের দূরত্বে কারাকোরাম মাউন্টেনে একটা অ্যান্টি মিসাইল লাইভ ফায়ার টেস্ট করে। এই এক্সারসাইজে চায়না লাদাখ সংলগ্ন রিজিয়নে নিজের এয়ার ডিফেন্স সিস্টেমের টেস্টিং করেছে। মানে যদি আগামী দিনে ইরানের মতো আকসাই চীন রিজিয়নে যে কোনো সিচুয়েশনে ভারত হামলা করে, ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করে, তো এই সিনারিওতে চীন সেটার জবাব কিভাবে দেবে সেটার জন্য চীন এই অ্যান্টি মিসাইল লাইভ ফায়ার এক্সারসাইজ করেছে আর নিজের এয়ার ডিফেন্স সিস্টেমকে চেক করেছে। কারণ ওই রিজিয়নে ভারত ও চায়না ছাড়া
পাকিস্তান তৃতীয় দেশ। আর পাকিস্তান তো চীনের অ্যালাইজ। এবার তো আসলে ভারত ও চীনের মধ্যে রয়েছে। এক্ষেত্রে এটা বলা ভুল হবে না চীন এই বিষয়টার প্রস্তুতি নিচ্ছে। যদি কাল ভারত তাদের ওপর মিসাইল দিয়ে হামলা করে বসে, তো সেটার জবাব কিভাবে চীন দেবে? পরবর্তী আপডেট রয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বারশিপকে নিয়ে। ভেটো পাওয়ার এবং পার্মানেন্ট সিট অর্জন করার জন্য ভারত তার প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দিয়েছে। এটাই সঠিক সুযোগ, কেননা ইসরায়েল হামাস ওয়ার ও রাশিয়া ইউক্রেন ওয়ার এই তিনটে যুদ্ধকে আটকাতে ব্যর্থ হওয়ার জন্য বিশ্বের অনেক দেশ বিগত 2-3 দিন ধরে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মের দাবি তুলছে। আগের দিন কি হয় সিকিউরিটি কাউন্সিলে রিফর্মকে নিয়ে? ইউনাইটেড নেশনে একটা ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশনের মিটিং হয়। এখন এই যে মিটিং হচ্ছিল তাতে অনেক দেশ এমনও রয়েছে যারা নিজেদের পক্ষ রেখে বলে নন পার্মানেন্ট সিট বাড়ানো হোক, কিন্তু পার্মানেন্ট সিট যেন না বাড়ানো হয়, সেটাকে যেন 5 জনের মধ্যেই সীমিত রাখা হয়। যেখানে কিছু দেশ এমনও রয়েছে যারা বলে নতুন পার্মানেন্ট দেশকে জোড়া হোক, কিন্তু ভেটো পাওয়ার যেন তাদের না দেওয়া হয়, যাতে তারা সেটার মিসইউজ করতে না পারে। এখনোই মিটিং অ্যাটেন্ড করা ইউএনএ ভারতের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রুচিরা কাম্বোজ ম্যাম আগের দিন ভারতের পক্ষ নিয়ে বলেন ইউএন সিকিউরিটি কাউন্সিলে সঠিকভাবে রিফর্ম তখনই হবে যখন পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট এই দুটো ক্যাটাগরির সিটকেই বাড়ানো হবে, এবং তখনই ইউএন সিকিউরিটি কাউন্সিলকে আরো নিপুণ, রিপ্রেজেন্টেটিভ, রেসপন্সিভ ও এফেক্টিভ করা যাবে। পরবর্তী আপডেট রয়েছে আমেরিকা, ভারত ও পাকিস্তানকে নিয়ে। আসলে ইউএস ইন্টেলিজেন্স অফিসিয়াল কংগ্রেশনাল হিয়ারিং এর দরুন আমেরিকার কংগ্রেসম্যানকে এই তথ্য দিয়েছে খারাপ অর্থব্যবস্থা, আর্থিক লোকসান এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ সত্ত্বেও পাকিস্তান নিজের নিউক্লিয়ার প্রোগ্রামকে অনবরত অ্যাডভান্স করছে। ডাইরেক্টর অব দ্য ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ইউএসএ লেফটেন্যান্ট জেনারেল জ্যাফরি ক্রুজে ইউএস কংগ্রেসকে এই তথ্য দিয়েছে। ইকোনমিক ক্রাইসিসের মাঝেও পাকিস্তান নিজের নিউক্লিয়ার মডার্নাইজেশনের কাজকে এখনো ছাড়েনি। মানে যেটা দাঁড়াচ্ছে আটা চালের জন্য যতই তাদের কাছে পয়সা না থাকুক, পাকিস্তানের প্রাইম মিনিস্টার লোনের জন্য কখনো চীনের সামনে হাত পাচ্ছে, কখনো সৌদি আরব, তো কখনো আইএমএফ এর কাছে ধার নিয়ে দেশকে চালানো তাদের কাছে ঠিক, কিন্তু এরা তাও নিউক্লিয়ার ওয়েপেন এবং নিউক্লিয়ার ওয়ারহেড বানাতে থাকবে। নেক্সট আপডেট রয়েছে চীন থেকে। রিপোর্ট অনুযায়ী চীন নিজের 4th এয়ারক্রাফট ক্যারিয়ারের কনস্ট্রাকশনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আর খবর বেরিয়ে আসছে এই যে চীনের 4th এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটা পুরোপুরি নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার হবে। মানে তাতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যেই পাওয়ার জেনারেট হবে, যেটা একবারে 30 বছর পর্যন্ত চলতে পারবে। মানে 30 বছর সেটার রিফুয়েলিং এর প্রয়োজনই পড়বে না। আমেরিকা এই ধরনের 11টা নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করে, আর প্রতিটা এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর আমেরিকার 80টা ফাইটার জেটকে ক্যারি করা যায়। অবশ্য এখন দেখা হলে চীন বর্তমান সময়ে নিজেকে আমেরিকার বরাবরে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। এর জন্য ভারতকেও নিজের ডিফেন্স ক্যাপাবিলিটিস দ্রুত বাড়াতে হবে। ইন্ডিয়ান নেভি কিছু মাস আগেই ডিফেন্স মিনিস্ট্রিকে 3য় এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু এখনো অবধি ওই প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। অবশ্য আপনাদের কি মনে হয় ভারতের কি 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো উচিত? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে মতামত অবশ্যই জানান। নেক্সট আপডেট রয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনকে নিয়ে। রিসেন্টলি দেখা গেছে ব্রিটেনে মুসলিম ইমিগ্রেন্টস এর সংখ্যা খুব দ্রুত বেড়ে গেছে। সেক্ষেত্রে ওখানেও মুসলিম ধর্মের মানুষরা ইসলামিক রাইট নিয়ে নিজেদের আওয়াজ অনবরত তুলছে। হয় কি মিশিলা কমিউনিটি স্কুল নিজের ক্যাম্পাসের ভিতরে কোন রকমের রিলিজিয়াস প্রেয়ার, রিলিজিয়াস রিচুয়ালস করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। মানে আপনি ওখানে স্কুলে পুজো আর্চা, প্রেয়ার বা নামাজ করতে পারবেন না। কিন্তু ওই স্কুলের একজন মুসলিম স্টুডেন্ট এই নিয়ে প্রচন্ড প্রোটেস্ট করছিল, আর সে বলেছিল স্কুলে নামাজ পড়ার জন্য সে একটা আলাদা সময় চায়, এটা তার ধার্মিক অধিকার। আর নামাজ পড়া আটকানো একরকমের ভেদাভেদমূলক বিষয়। যখন স্কুলের ভেতরে নামাজ পড়ার পারমিশন দেওয়া হয় না, তখন ওই মুসলিম স্টুডেন্ট স্কুলের বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করে দেয়। কিন্তু আগের দিন লন্ডন হাইকোর্ট এই মামলায় একটা শুনানি জারি করে মুসলিম স্টুডেন্টের আবেদনকে রিজেক্ট করে এটা পরিষ্কার বলে দেয় যে কোনো ব্যক্তির ধার্মিক অধিকারের ওপর স্কুলের নিয়ম রয়েছে। এর জন্য স্কুলের ক্যাম্পাসে স্টুডেন্ট
মুসলিমদের নামাজ পড়ার পারমিশন দেওয়া যাবে না। সত্যি অবাক লাগে এমন সব মামলা শুনে। বন্ধুরা, এখন এই নিয়ে আপনি কি বলবেন সেটা কমেন্টে লিখে অবশ্যই জানান। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের অনুপ্রেরণা যোগায়।